নমস্কার বন্ধুরা, আজকে যে গল্প আপনাদের শোনাবো সেই গল্পের নাম শুভ পরিণয়। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি আজকের গল্প শুভ পরিণয়। এই নিয়ে পরপর দুবার বেলটা বাজল। দেবল তাড়াহুড়ো করে এবার বাথরুম থেকে বেরিয়ে এলো। বিরক্ত মুখে ভাবল, মীরাদি গেল কোথায়, আর মোহনদাই বা কই? পরের মুহূর্তেই মনে পড়ল যে মোহনদাকে সে নিজেই বাজারে পাঠিয়েছে, আর নীরাদি বোধহয় বাড়ির পিছনের বাগানে মায়ের জন্য ফুল তুলতে গেছে। সকালের স্নানটা ব্যাহত হওয়ায় সে একটু অপ্রসন্ন মুখেই দরজাটা খুলল। আর দরজাটা খুলেই কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। সামনে আকাশে নীল চুড়িদার পরে যে মেয়েটি দাঁড়িয়ে, সে ঠিক শরতের সকালের মতোই ঝকঝকে। মেয়েটি বলে উঠল, আমি আদ্রিকা, জলপাইগুড়ি থেকে আসছি। দীপেশ কাকা আমায় পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে দেবলের মনে পড়ল, মা গতকাল বলেছিল বটে দীপেশ কাকার ভাইঝির আজ আসার কথা। সে বলল, আপনি ভেতরে এসে বসুন, আমি দেখছি মা কোথায়। আসলে দেবলের ঠাকুরদার বাবার আমল থেকেই ওদের 3টে চা বাগান আছে দার্জিলিংয়ে, আর একটা ফ্যাক্টরিও। দেবল এই যাবৎ লন্ডনের বাসিন্দা ছিল। সে পড়াশোনায় ভীষণই ভালো ছাত্র ছিল। বছর 3 আগে খড়গপুর আইআইটি থেকে পাশ করার পর চাকরি নিয়ে চলে যায় লন্ডনে। কিন্তু মাস 3 আগে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সে ফিরে আসে। তবে বাবাকে বাঁচানো যায়নি, আর বাবার চলে যাওয়ার ধাক্কাটা মা কিছুতেই সামলাতে পারছেন না। মাঝে মধ্যেই মন খারাপ করে বসে থাকছেন চুপচাপ, কথা বলেন না কারোর সাথে, খাওয়া দাওয়া করতে চান না। দেবলের তাই আর ফিরে যাওয়া সম্ভব হয়নি। তাছাড়া সে বাবা মার একমাত্র ছেলে। পারিবারিক ব্যবসা বা সম্পত্তির হাল ধরারও বাবার পর কেউ নেই। তার সুস্থ সবল শক্তপোক্ত বাবা যে হঠাৎ এইভাবে স্ট্রোক হয়ে চলে যেতে পারেন, কেউ কল্পনাই করতে পারেনি। বছর 2 আগে বাবা আবার একটা ক্যাফে খুলেছিলেন, সেটিও খুব ভালো চলছে। তার মামাতো ভাই কৌলিক হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে। যদিও সে কলকাতার একটি নামকরা 5 তারা হোটেলের নামকরা শেফ, কিন্তু প্রতি মাসে একবার করে আসে ক্যাফেটির তত্ত্বাবধান করতে। বাবা তার ভরসাতেই ক্যাফেটি শুরু করেছিলেন। এই মুহূর্তে তাদের ক্যাফেটিতে আরও 2জন শেফ কাজ করেন। নীরাদি আর মোহনদা দেবলের জন্মের আগে থেকে তাদের বাড়িতে আছে। তারা দুজনে স্বামী স্ত্রী। তাদের বাড়ির যাবতীয় কাজকর্মের দায়িত্ব এরাই নিয়ে থাকে। দেবলের মা দার্জিলিংয়ের একটি কনভেন্ট স্কুলের শিক্ষিকা ছিলেন। দেবল নিজেও ওই স্কুলেই পড়ত। নীরাদি আর মোহনদা ছাড়া এ বাড়ি অচল প্রায়। তবে বাবা চলে যাওয়ার পর মায়ের এই অবস্থা দেখে এই দুটি মানুষও খুব অসহায় বোধ করছে। দেবল কথায় কথায় মাকে বলেছিল, ফ্যাক্টরিতে কাজ সামলানোর জন্য তার একজন MBA করা লোক দরকার, কারণ ফ্যাক্টরির ম্যানেজার মানিক কাকার বয়স হয়েছে, তিনি একা সব দিক সামলাতে হিমশিম খাচ্ছেন। আর দেবলও সদ্যই কাজে হাত দিয়েছে। মা চুপচাপ শুনছিলেন তার কথা। হঠাৎ বললেন, জলপাইগুড়িতে দীপেশের ভাইঝি এই বছরই MBA করেছে। শুনেছিলাম মেয়েটি পড়াশোনাতে খুব ভালো, একবার কথা বলবো তাহলে। দীপেশ কাকা বাবার স্কুলের বন্ধু। মাকে অনেক দিন পরে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে দেখে দেবল রাজি হয়ে গেল। যদিও মেয়েটির তেমন অভিজ্ঞতা নেই কাজের, তবে এত ভালো রেজাল্ট যে ও যে কোনো জায়গাতেই চাকরি পেয়ে যাবে। তাছাড়া মানিক কাকা তো আছেনই। যদিও ফ্যাক্টরিতে বাইরের স্টাফদের জন্য কোয়ার্টার আছে, কিন্তু সেখানে এখনো পর্যন্ত বাইরের কোনো মহিলা স্টাফ নেই বলে, এবং মেয়েটি অর্থাৎ আদ্রিকা দীপেশ কাকুর ভাইঝি, তাই এই বাড়িতেই ওর থাকার ব্যবস্থা হয়েছে। তাছাড়া ওদের এত বড় বাড়িতে থাকার মতো প্রাণী বার কজন। শুধু যখন কৌলিক আসে বাড়িটা যেন হৈ হৈ করে ওঠে।
ও একাই সবাইকে মাতিয়ে রাখতে পারে। আদ্রিকা সত্যিই খুব বুদ্ধিমতী এবং চটপটে। আশার দিন সাতেকের মধ্যেই মানিক কাকার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে। মানিক কাকাও একটু নিশ্চিন্ত। উনিও বহুদিনের পুরনো লোক। বাবা জয়েন করার আগে থেকে এই ফ্যাক্টরির ম্যানেজার। বাবার মৃত্যুটা ওনাকেও কাবু করে দিয়েছে। তবে শুধু ফ্যাক্টরি নয়, আদ্রিকা আসাতে বাড়ির পরিবেশটাও যেন পাল্টাচ্ছে একটু একটু করে। ফ্যাক্টরি থেকে ফিরে মায়ের সাথে অনেকটা সময় কাটায় আদ্রিকা। হঠাৎ করে ব্যবসা সামলাতে গিয়ে যে সময়টা ও মাকে দিতে পারে না, মা আস্তে আস্তে ঠিক হচ্ছে, বাড়ির দেখভালও করছে। মাঝে একদিন ওর জন্য ওর প্রিয় চিংড়ি মাছ রান্না করেছিল। দেবলের হঠাৎ একদিন মনে হলো আদ্রিকা অনেকটা কৌলিকের মতো। ও যেমন হাসি খুশি সহজে সবাইকে আপন করে নিতে পারে, আদ্রিকাও তাই। তার মামাতো ভাই কৌলিক তার থেকে মোটে 1 বছরের ছোট। দেবলের সাথে তার ভারী সুন্দর বন্ধুর মতোই সম্পর্ক। 2 মাস হয়ে গেল কৌলিক আসেনি। কি একটা জরুরি কাজে আটকে গেছে, সামনের সপ্তাহে আসবে। ফোন করে তাই দেবলকে বলেছে ক্যাফে থেকে একবার ঘুরে আসতে। রবিবার ফ্যাক্টরি বন্ধ থাকে, তাই দেবল তৈরি হচ্ছিল সেদিন ক্যাফেতে যাবে বলে। হঠাৎ মা এসে বললেন, শোন না, তুই যখন যাচ্ছিস আদৌ কেউ সঙ্গে নিয়ে জানা। ও তো আসার পর থেকে এই বাড়ি আর ফ্যাক্টরি এই করছে, ওর একটু ভালো লাগবে গিয়ে। মায়ের এই আদ্রিকাকে আদৌ বলা শুনে দেবল মজা পেল। ভালোও লাগলো যে এই কমাসেই মা আর আদ্রিকা কত কাছাকাছি এসে গেছে। দেবল বলল, ঠিক আছে, তৈরি হয়ে নিতে বলো। মা চটপট বললেন, আমি আগেই বলে এসেছি, এতক্ষণে হয়তো তৈরি হয়ে গেছে ও, আমি ডাকছি গিয়ে। দেবল নিজে খুব শান্তশিষ্ট ধীর স্থির স্বভাবের ছেলে। ওদের বাড়িটাও নিস্তরঙ্গ দিঘির মতো কোমল। আদ্রিকা ওদের সেই দিঘিতে হাওয়ার তরঙ্গের মতো। ড্রাইভার লামাকে আজ ছুটি দিয়েছিল দেবল, নিজে ড্রাইভ করবে ভেবে রেখেছিল। গাড়ি বের করে দেখল আদ্রিকা বেরিয়ে আসছে। আজ প্রথমবার সে শাড়ি পরেছে, বেগুনি সাদা ফ্লোরাল প্রিন্টের সিল্কের শাড়ি, গায়ে একটা গাঢ় বেগুনি স্টোল। খোলা চুলে চারিদিকের সবুজে ভরা উপত্যকায় তাকে উজ্জ্বল অর্কিডের মতো লাগছে। দেবল কয়েক সেকেন্ড চোখ সরাতে পারল না। কলেজ জীবনে বা কাজের জায়গাতে অনেক সুন্দরী মেয়েদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে তার, কিন্তু আদ্রিকার মধ্যে নির্মল সৌন্দর্যের সাথে সাথে কি যেন একটা আছে। মনটা অস্থির হয়ে থাকলেও শান্ত হয়ে যায়, ভালো হয়ে যায়। তবে আদ্রিকা মায়ের যতই ঘনিষ্ঠ হোক না কেন, তাদের ফ্যাক্টরিতে জয়েন করেছে বলেই হয়তো সে একটা স্বাভাবিক দূরত্ব বজায় রাখে দেবলের সাথে। দেবল গাড়ির দরজাটা খুলে দিল ওকে দেখে। আদ্রিকা উঠে এসে ওর বাঁদিকে বসল। ক্যাফেতে পৌঁছে দেবল ওকে বসতে বলল একটা কর্নার টেবিলে। বাকি টেবিলগুলো এখন এই সকালেও প্রায় বেশিরভাগই বাইরের টুরিস্টে ভর্তি, গম গম করছে। তার সাথে চা, কফি আর স্ন্যাক্সের সুবাসে ভরপুর। দেবল ম্যানেজার ভদ্রলোকের সঙ্গে একটু কথা বলে আদ্রিকাকে দেখিয়ে ওখানে চা পাঠাতে বলে ভেতরে গেল, শেফদের সাথে কথা বলবে বলে। কৌলিক কিছু ইনফরমেশন চেয়েছে। ফিরে এসে দেখল তার জন্যও চা পাঠিয়েছে ম্যানেজার। আদ্রিকা তাকে দেখে বলল, চায়ের কি তো দরকার ছিল না স্যার, আমি বাড়ি থেকে তো ব্রেকফাস্ট করেই এলাম। দেবল বলল, 1 কাপ চা তো খেতেই পারেন, আর তাছাড়া এটা স্পেশাল চা, আমাদের চা বাগানের সবচেয়ে দামি চা পাতা, বেশিরভাগটাই এক্সপোর্ট হয়। তবে ক্যাফের স্পেশালিটি মেনুতে রেখেছিলেন বাবা, তাই কিছুটা এখানেও আসে। আদ্রিকা একটু হাসল, তারপর বলল, ও, এইটার কথাই তাহলে বলছিলেন মানিক স্যার, অসাধারণ স্বাদ আর গন্ধ। দেবল কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, বাড়িতে বাবা সবসময় এই চা খেতেন,
মা নিজের হাতে বানাতেন। বাবা চলে যাওয়ার পর মা আর ব্যবহার করতে দেন না। দুজনেই চুপ করে গেল কয়েক মিনিট। তারপর দেবল বলল, চলুন ফেরা যাক। ম্যানেজারকে ইশারা করে দেবল আদ্রিকাকে সাথে নিয়ে বাইরে বেরিয়ে এলো। ঝকঝকে রোদ্দুর আজ, চারপাশটা ঝলমল করছে। নানা রকম রঙের জামাকাপড় পরা টুরিস্টদের আর মানুষজনের ভিড়ে। এইভাবেই সময় এগিয়ে চলছিল। দেখতে দেখতে আরও একটা সপ্তাহ পেরিয়ে গেল। দেবলের সাথে ক্রমশ আদ্রিকারও একটা সহজ বন্ধুত্বের সম্পর্ক তৈরি হচ্ছে। দেবলের আপনিটা আজকাল তুমি হয়ে গেলেও আদ্রিকা তাকে এখনো আপনিই বলে। শনিবার সকালে চা বাগানে যাবে বলে দেবল তৈরি হচ্ছিল। ওদের ফ্যাক্টরিটা বাড়ি থেকে কাছেই, পায়ে হেঁটে মিনিট 10-12 লাগে। আদ্রিকা দেবলের আগে বেরিয়ে গেছে। চা বাগানগুলো দূরে, যেতে আধ ঘন্টা সময় লাগে। লামা এসে গেছে ওকে নিয়ে যাবে বলে। মা ওর ঘরে এলেন, বললেন, আজ বিকেলে কৌলিক আসবে, তুই কি তাড়াতাড়ি ফিরবি আজ? দেবল বলল, না মা, আজ তাড়াতাড়ি হবে না, বাগানে কাজ আছে একটু, তারপর অফিস হয়ে ফিরব। আর ও তো এসেই ক্যাফেতে যাবে, আমি চলে আসবো তার মধ্যে। সন্ধেবেলায় যখন বাড়ি ঢুকছে দেবল, ভেতর থেকে হাসির আওয়াজ ভেসে এলো জোরে জোরে। অনেক দিন পরে মাও হাসছে প্রাণ খুলে। ওর মনটা ভালো হয়ে গেল মায়ের হাসি শুনে। কৌলিক সব সময় সঙ্গে করে যেন খানিকটা তাজা অক্সিজেন নিয়ে আসে। ওকে দেখে কৌলিক হৈ হৈ করে উঠল। আয় আয় দাদা ভাই, সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। তোর জন্য আজ স্পেশাল কাটলেট বানিয়েছি, তোর প্রিয় চিংড়ি। মীরাদি, দাদাভাই এসে গেছে, চায়ের সাথে একটু চাও নিয়ে এসো। দেবল হেসে ফেলল, বলল, তুই পারিসও, এসেই এত কিছু করে ফেললি, ক্যাফে থেকেও ঘুরে এসেছিস নিশ্চয়ই। কৌলিক বলল, অবশ্যই ঘুরে এসেছি। দেবল বলল, আমি চেঞ্জ করে আসছি এক্ষুনি। জামা কাপড় বদলে ফিরে এসে একটু অবাক চোখে দেখল, সোফায় কৌলিকের পাশে বসে আদ্রিকা খুব হাসছে, মাও হাসছে। চা দিতে দিতে মীরাদিও হাসছে। মা হাসতে হাসতে বলল, জানিস তো, আদু আর কৌলিক বেস্ট ফ্রেন্ড। জলপাইগুড়িতে একই স্কুলে পড়ত। কৌলিকের স্কুলের দুষ্টুমির গল্প বলছে। দেবলের মামার বাড়িও জলপাইগুড়িতে। কৌলিক এখন কলকাতায় থাকলেও মামা মামিমা জলপাইগুড়িতেই থাকেন। কৌলিকের দিদি কৌরক্ষীর বিয়ে হয়েছে কলকাতায়। দেবল মায়ের পাশে বসে পড়ল। আদ্রিকা আরও কত কি বলছে, তার উত্তরে কৌলিক হাসতে হাসতে প্রতিবাদ করার চেষ্টা করছে। আদ্রিকাকেও এত উচ্ছল, এত খুশি আগে দেখেছে কি? কৌলিকও তো তাকে কোনোদিনও আগে আদ্রিকার কথা বলেনি কখনো। কিন্তু দেবল কিছুতেই কেন খুশি হতে পারছে না? আর বুকের মধ্যে পিনের মতো কি যেন একটা ফুটছে কেন? নিজেকেই চিনতে পারছে না সে। তবুও জোর করে বোকার মতো হাসার চেষ্টা করছে। ভোরবেলা ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া, যোগাসন করা দেবলের খুব ছোটবেলার অভ্যেস। বাবার সাথে নিয়ম করে যেতে হতো। আজ বাবা নেই, কিন্তু অভ্যেসটা রয়ে গেছে। এমনকি লন্ডনে থাকার সময়ও সে নিয়ম করে এই কাজটি করত। তার সাথে একটু সহজ হওয়ার পর থেকে ভোরবেলা আদ্রিকাও তার সাথে হাঁটতে যাচ্ছিল। সে উঠে এসে দেখত আদ্রিকা রেডি হয়ে আছে। আজ নিচে এসে আদ্রিকাকে দেখতে না পেয়ে সে নীরাদিকে জিজ্ঞেস করল, আদ্রিকা কোথায়? নীরাদি বলল, তাকে কোথায় পাবে আজ? কৌলিক দাদাভাই আর সে গেছে কালিম্পংয়ে, তাদের কোন বন্ধুর বাড়ি। ও ছেলের তো পায়ের তলায় সরষে। অভ্যেসবশত হাঁটতে বেরোলেও আবার বুকের মধ্যে সেই পিনটা ফুটছে টের পাচ্ছে দেবল। কিচ্ছু ভালো লাগছে না তার, কিচ্ছু না।
কিছুটা হাঁটার পর সে ছুটতে শুরু করল। কিছুদিন আগে ভোরবেলা হাঁটতে বেরিয়ে আদ্রিকা বলেছিল, স্যার জানেন তো, স্কুলে পড়ার সময় স্প্রিন্টেও আমি সব সময় ফার্স্ট হতাম। চলুন কম্পিটিশন করি, দেখি আপনি আমাকে হারাতে পারেন কিনা। দেবল কি একটা ভেবে রাজি হয়ে গেছিল, তবে সত্যিও আদ্রিকার থেকে পিছিয়ে পড়েছিল একটা সময়। অনেকটা গিয়েও ওকে দেখতে পাচ্ছিল না। ওখান থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছিল। আদ্রিকা কোন রাস্তায় গেছে ভেবে থমকে দাঁড়িয়ে পড়েছিল সে। ঠিক সেই সময়ই একটা বড় গাছের আড়াল থেকে আদ্রিকা একগোছা হলুদ ফুল হাতে বেরিয়ে এসেছিল হাসতে হাসতে। বলেছিল, আমি জানতাম আপনি এখানে এসে দাঁড়িয়ে পড়বেন আমার জন্য, তাই তো আর যাইনি। দেবল হেসে ফেলেছিল। ঠিক বলেছ, তোমার জন্যই দাঁড়িয়ে পড়েছি। হেরে গেলাম তো তোমার কাছে। তারপরে ওরা দুজনেই খুব হেসেছিল। আজও ছুটতে ছুটতে দেবল সেই দুভাগ হওয়ার রাস্তাটায় এসে পড়ল। বড় গাছটার তলায় বসে সে ভাবতে লাগল, আদ্রিকা আর কৌলিক কি শুধু বন্ধু, নাকি তার চেয়েও বেশি কিছু? ওরা একে অন্যের এত ঘনিষ্ঠ। অবশ্য আদ্রিকার মতো মেয়েকে ভালো না বাসা মুশকিল, আর কৌলিকের মতো এত প্রাণবন্ত আর হ্যান্ডসাম ছেলে খুব কমই দেখা যায়। কৌলিককে পছন্দ করে না এমন মানুষ সে অন্তত দেখেনি। ওরা একে অন্যের জন্য একদম পারফেক্ট। কিন্তু সে এত কষ্ট পাচ্ছে কেন? তবে কি সেও আদ্রিকাকে? না না, এসব ভাবাও অনুচিত। কৌলিক যে তার ভাই, খুব কাছের মানুষ। যদি কিছু সম্পর্ক থাকেও ওদের মধ্যে, তার তো খুশি হওয়া উচিত। আর কিছু না ভেবে সে বাড়ির দিকে পা বাড়াল। সন্ধে যত গড়াতে লাগল, ওরা না ফেরায় দেবলের মনের অস্থিরতাও ততই বাড়তে লাগল। নিজের মনকে সে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, তার নিজেরই মন তার কাছে ততই দুর্বোধ্য হয়ে উঠতে লাগল। ও নীরাদিকে এক কাপ কফির জন্য বলে দোতলায় নিজের রুমের লাগোয়া বারান্দায় গিয়ে বসল। ওদের বারান্দাটা থেকে ওদের বাড়ির মেন গেটটা দেখা যায়। ওর নিজের এই বারান্দাটি ওর খুব প্রিয়। ছোট থেকেই ওর যখন কোনো কারণে মন খারাপ হতো, ও এখানে এসে বড় দোলনাতে বসে থাকত। বাবা ঠিক ওকে খুঁজতে খুঁজতে সোজা এখানেই আসতেন। বাবা ছিলেন ওর বন্ধুর মতো। তবে এই মুহূর্তে ও কেন এখানে বসে আছে ও নিজেও জানে না। সেই সময় নীরাদি ওর ঘরে এলো কফি নিয়ে। বলল, শোনো, মা তোমাকে ডাকছিলেন একটু। ও বলল, আচ্ছা, মাকে গিয়ে বলো আমি আসছি কফিটা খেয়ে। নীরাদি চলে গেল। দেবল কফিটা শেষ করে মায়ের ঘরের দিকে পা বাড়াল। মায়ের ঘরে ঢুকে দেখে মা ব্যাগ গোছাচ্ছে। সে অবাক হয়ে বলল, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? মা মুখ ঘুরিয়ে বললেন, শোন না, বিকেলে তোর মামা ফোন করেছিল, আমাকে বারবার করে যেতে বলছে। কি সব নাকি জরুরি আলোচনা আছে, আমি না গেলে হবে না। বলছে অন্তত দুদিনের জন্য হলেও যেন আমি যাই। আমি কাল সকালবেলা কৌলিকের সাথে বেরোবো। দেবল বলল, ঠিক আছে মা, তুমি যাও, ঘুরে এসো, দরকার হলে আমি গিয়ে নিয়ে আসব। ও গিয়ে আবার নিজের কোটরে আশ্রয় নিল। ভাবল, ভালোই হবে, মামা মামিমার সাথে কয়েকদিন থাকলে মায়েরও মনটা একটু ভালো লাগবে। মামার সাথে মামিমার প্রেম করে দিয়ে। মামিমা মায়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওনারা দুজনেই ভীষণ আমোদে মানুষ। এমন সময়ে মেন গেটের মধ্যে কৌলিকের গাড়ি ঢুকল। ও ড্রাইভ করতে ভীষণ ভালোবাসে। প্রতিবার জলপাইগুড়ি থেকে মামার গাড়ি নিয়ে ড্রাইভ করে আসে। দুজনেই খুব হাসতে হাসতে নামলো গাড়ি থেকে। কৌলিক পরে আছে একটা কমলা রঙের পুরো হাতা গেঞ্জি আর নীল জিন্স। আদ্রিকার পরনেও নীল জিন্স আর হলুদ রঙের কুর্তি। দুজনকেই দারুণ দেখাচ্ছে। ওরা যখন হাসতে হাসতে ভেতরে ঢুকল, দেবলের তখন চোখ দুটো জ্বালা জ্বালা করতে লাগল।
মিনিট 10 বাদে কৌনেক ওকে খুঁজতে এলো ওপরে। এসেই বলল, সরি রে দাদাভাই, এবারে তোকে বেশি সময় দিতে পারলাম না। জীবনের একটা জটিল সমস্যার সমাধান করতে গেছিলাম আজ। দেবল বলল, তা সেই সমস্যাটা কি আমাকে বলা যায়? কৌলিক বলল, সমস্যাটা মদন দেব সৃষ্টি করেছিলেন, মানে প্রেম ঘটিত। তবে তুই তো জানিস তোর ভাই জিনিয়াস, সমস্যার সমাধান করে ফেলেছি। তবে তোকে এর বেশি বলবো না আজ। একসাথে তুই নিতে পারবি না রে, তুই তো আর আমার মতো দুষ্টু বুদ্ধি সম্পন্ন নয়, তুই ভালো মানুষ। যাক, এসব কথা পরে হবে। শোন দাদা ভাই, তোর সাথে আমার ক্যাফের ব্যাপারে কিছু জরুরি আলোচনার আছে। চল স্টাডি রুমে গিয়ে বসি একটু, কাল ভোরেই আবার বেরোবো। পিসিমণিকে বাড়িতে পৌঁছে দিয়েই সন্ধ্যের ফ্লাইট ধরব। কৌলিকের সাথে কথা বলে রাতে খাওয়ার পর দেবল যখন নিজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল, ঠিক তখনই আদ্রিকা এগিয়ে এসে বলল, আমিও যদি দিন দুয়েকের জন্য বাড়ি যাই, খুব কি অসুবিধা হবে? আসলে 3 মাসের বেশি হয়ে গেল, বাবা মাকে দেখতে ইচ্ছে করছে। আদ্রিকার দিকে না তাকিয়েই দেবল উত্তর দিল, না না, কোনো অসুবিধা হবে না, তুমি ঘুরে এসো বাড়ি থেকে, মানিক কাকা তো আছেনই। এইটুকু বলেই সে আর কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। পরের দিন ভোরে সে যখন হাঁটতে যাবে বলে বেরোচ্ছে, তখনই কৌলিক মা আর আদ্রিকাকে নিয়ে জলপাইগুড়ি রওনা হল। ওদের টাটা করে দেবল রোজ যে রাস্তায় যায় সেই দিকে না গিয়ে আজ উল্টো দিকে ছুটতে শুরু করল। মা আর আদ্রিকা ছাড়া বাড়িটা যে এত খালি লাগতে পারে দেবল কখনো ভাবেনি। অবশ্য মা কোথাও গেলে তার ভালো কোনোদিনই লাগত না, তবে বাবা তার মন ভালো করে দিতেন কোনো এক ম্যাজিকে। মা ওখানে পৌঁছেই ফোন করেছিল, আর কৌলিকও ভিডিও কল করে সবার সাথে কথা বলিয়ে দিয়েছিল। দেবলের খুব ইচ্ছে করছিল আদ্রিকার সাথে একবার কথা বলে ফোন করে, বা হয়তো কোথাও একটা আশা ছিল যে আদ্রিকা একবার অন্তত তাকে ফোন করবে, কিন্তু না, তেমন কিছুই ঘটল না। দ্বিতীয় দিন মা ফোন করে বলল, শোন, তোর আসার দরকার নেই, তোর মামার ড্রাইভার ছেড়ে দিয়ে আসবে, আর আদু আমার সাথেই চলে আসবে। এমন সময়ে মামা মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে বললেন, দেব শোন, তোর আদরের ভাইটি তো বিয়ে করবে বলে ক্ষেপে উঠেছে, কিন্তু সে নিজেও আর আমরা কেউ চাই না তোর আগে ওর বিয়ে হয়ে যাক। তাই আমরা ভাবছি তোদের 2 ভাইয়ের যদি একই দিনে বিয়ে হয় তাহলে কেমন হয়? আর কৌলিকও সেটাই চায়। তা আমার ছেলে তো বহু বছর ধরে নিজেই পছন্দ করে রেখেছে তার জীবন সঙ্গিনী। তবে তোর তো তেমন কোনো ব্যাপার নেই বলেই আমরা সবাই জানি, তাই তোর জন্য আমরা একটি মেয়েকে পছন্দ করেছি। তোর মা গেলে সব কথা শুনিস ঠিক মতো, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া যাবে। পরের মাসে আমি আর তোর মামিমা দুজনেই আসবো কৌলিকের সাথে। তোর বাবার বাৎসরিকী আছে তখন। দেবল এত সবকিছু শুনে অবাক হলেও আর কিছু জিজ্ঞেস করল না। সে ভাবল মাকে সে বলবে সে এখন বিয়ে করতে চায় না। পরের দিন দুপুরবেলা ফিরেই আদ্রিকা সোজা ফ্যাক্টরিতে এলো। দেবল নিজের কেবিনে ছিল। একটা রিপোর্ট দেখাতে আদ্রিকা এলো। দেবল সেটা দেখতে দেখতে ভাবল, আদ্রিকাকে কি একটু বেশি খুশি খুশি লাগছে আজকে? খুবই স্বাভাবিক। সে রিপোর্টটা ফেরত দিয়ে বলল, মানিক কাকাকে একটু পাঠিয়ে দাও। সন্ধেবেলা বাড়ি ফিরেও সে মায়ের সাথে একটু দেখা করেই ওপরে চলে গেল নিজের রুমে। ইদানিং বাড়ি ফিরে সে নিচে বসে মা আর আদ্রিকার সাথে একটু গল্প করত চা খেতে খেতে। কৌলিকের বিয়ের কথা শোনার পর থেকে সে কিছুতেই সহজ হতে পারছে না আদ্রিকার সাথে। কেন সে নিজেও জানে না। পরের দিন মা তাকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ডাকলেন। তারপর বললেন, মামা যা বলল তুই তো শুনলি, আমিও চাই তুই এবার বিয়ে কর। তোর বাবা চলে যাওয়ার পর থেকে এই বাড়িটা আমার কাছে অদ্ভুত লাগে। একটা মিষ্টি মেয়ে সারা জীবনের মতো তোর সঙ্গী হবে, এ বাড়িটা ভরিয়ে রাখবে।
আমি শুধু এইটুকুই দেখে যেতে চাই। দেবল বলল, মা, আমি তো আছি তোমার সাথে। আমি এখনই বিয়ে করতে চাই না মা, প্লিজ। তার মা বললেন, তুই তো আছিস আমার সঙ্গে, কিন্তু আমি চলে গেলে তোর সাথে কে থাকবে বলতো? সে বলল, মা, তুমি এসব কথা কেন ভাবছো বলো তো? তোমার কিচ্ছু হবে না। তার মা আবার বললেন, তোর বাবা যে হঠাৎ এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন, আমরা কি ভেবেছিলাম বলতো? তুই না বলিস না প্লিজ। আমার এটাই শেষ ইচ্ছে মনে কর, শেষ চাওয়া তোর কাছে। দেবল আর কিছু বলতে পারল না। হাল ছেড়ে দেওয়া গলায় বলল, ঠিক আছে মা, যদি তোমার এটাই ঠিক মনে হয় তাই করো, আমি আর না বলবো না। মা মুচকি হেসে বললেন, মেয়েটাকে একবার দেখবি তো নাকি? আমার পছন্দ যদি তোর পছন্দ না হয়? দেবল বলল, তার দরকার নেই মা, তোমার পছন্দই আমার পছন্দ। মা বললেন, পরে কিন্তু কিছু বলিস না। সে একটু হেসে মায়ের ঘর থেকে বেরিয়ে এলো। পরের দিন হাঁটতে যাওয়ার সময় সে আরও ভোরবেলা উঠে বেরিয়ে গেল একাই। কাজের কথা ছাড়া সে আজকাল আদ্রিকাকে এড়িয়ে চলে যথাসাধ্য। এইভাবেই আরও একটা সপ্তাহ পেরিয়ে গেল। সেদিন ভোরবেলা উঠে সে তাড়াতাড়ি বেরোতে যাচ্ছে, দেখল বাগানে আদ্রিকা দাঁড়িয়ে আছে। তাকে দেখিয়ে বলল, স্যার, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। সে একটু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ বলো না। আদ্রিকা বলল, চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। অনেকটা রাস্তা যাওয়ার পরেও সে কিছুই বলল না। শেষকালে সেই দুটো বাঁ কলা রাস্তার মুখে এসে আদ্রিকা দাঁড়িয়ে পড়ল, সাথে সাথে দেবল। আদ্রিকা তার দিকে তাকিয়ে বলল, বাড়ি থেকে ফিরে আসার পর থেকে দেখছি আপনি আমাকে এড়িয়ে চলছেন। কেন? আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করে আছেন? দেবল জোর করে মুখে একটা হাসি ফুটিয়ে বলল, না তো, এড়িয়ে যাব কেন? তোমার বোঝার ভুল হচ্ছে কোনো। আদ্রিকা বলল, মানে, বাড়ির সবাই চাইছে বলেই যে আপনাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করতে হবে এমনটা নয়। আপনি যদি না চান এই বিয়েটা হবে না। দেবল কয়েক মুহূর্ত কোনো কথাই বলতে পারল না। মানে, মা আর মামা আদ্রিকার সাথে তার বিয়ে দিতে চায়, আর সে বোকার মতো আদ্রিকা আর কৌলিককে নিয়ে কত কি ভেবে চলেছে। সে বলল, না, আসলে কৌলিক। তাকে আর কোনো কিছু বলতে না দিয়েই আদ্রিকা বলে উঠল, ওই পাগলটার জন্যই তো আমাদের বিয়েটাও হঠাৎ এইভাবে ঠিক করে ফেলল সবাই। ও তো রায়েশাকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠল, আবার আপনার বিয়ে না হলেও বিয়ে করবে না আগে। অবশ্য ওর কোনো দোষও নেই জানেন তো। রায়েশা তো নেপালি, ওর বাবা বিরাট বড় লোক, কালিম্পংয়ে বাড়ি। এতদিন উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না, এখন হয়েছেন। টিভিতে কৌলিকের রান্নার প্রোগ্রাম দেখে আর ওর জনপ্রিয়তা দেখে ওর মত বদলেছে। তাই কৌলিক আর রায়েশা আর দেরি করতেই চাইছে না। দেবনের মাথাটা হঠাৎ করে যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। হাজার হাজার প্রজাপতি ওর মাথা থেকে বেরিয়ে উড়ে যাচ্ছে মনে হচ্ছে। আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা, তারপরেই আদ্রিকা পুরোপুরি সারা জীবনের মতো ওর জীবন জুড়ে থাকবে। না, আর কিছু ভাবতে পারছে না ও। ৩ মাস পরে দুজোড়া ছেলেমেয়ের শুভ পরিণয়ের পর তাদের সেই অতি আকাঙ্ক্ষিত রাতে আদ্রিকা জিজ্ঞেস করল দেবলকে, তুমি তো বলো তুমি আমাকেই ভালোবেসেছ, তাহলে মা আমাদের বিয়ের কথা বলার পর থেকেই ওরকম মুখ গোমড়া করে ঘুরছিলে কেন? সত্যি করে বলো তো আজকে। দেবল মুচকি হেসে বলল, আসলে আমি ভেবেছিলাম তোমার আর কৌলিকের। আমি না হয় ভুল ভেবেছিলাম, কিন্তু তুমি বলো তো, আমি যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করতাম, তুমি কি করতে?
আদ্রিকা বলল, হ্যাঁ, তুমি তো অন্য কাউকে বিয়ে করছো ভেবেই রাজি হয়েছিলে। তবে তুমি অন্য কাউকে বিয়ে করলে আমি খুন করে ফেলতাম তোমাদের দুজনকেই, বুঝলে? দেবল হাসতে হাসতে আদ্রিকাকে জড়িয়ে ধরে বলল, কি সাংঘাতিক একটা খুনে মেয়েকে বিয়ে করলাম শেষ পর্যন্ত।